টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। সিলেবাস: ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ, সাম্রাজ্য বিস্তার ও শাসন, এই তিনটি অধ্যায় পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, মেগালিথ হলো পাথরের গাড়ি, পাথরের খেলনা, পাথরের বাড়ি, পাথরের সমাধি। সঠিক উত্তরটি হবে মেগালিথ হলো পাথরের সমাধি। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হল মহাকাব্য, জেন্দ আবেস্তা, ঋগ্বেদ, লিপি। সঠিক উত্তরটি হবে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হল ঋগ্বেদ। পরের প্রশ্ন, বোধিবৃক্ষ হল আম গাছ, বট গাছ, পিপুল গাছ, তেঁতুল গাছ। সঠিক উত্তরটি হবে বোধিবৃক্ষ হল পিপুল গাছ। পরের প্রশ্ন, বজ্জী গণরাজ্যের রাজধানী ছিল বৈশালী, চম্পা, পুরুষপুর, ইন্দ্রপ্রস্থ। সঠিক উত্তরটি হবে বজ্জী গণরাজ্যের রাজধানী ছিল বৈশালী। পরের প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজগৃহে, বৈশালীতে, পাটলিপুত্রে, কাশ্মীরে। সঠিক উত্তরটি হবে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় পাটলিপুত্রে। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 9, 10, 11, 12 জন রাজাকে পরাজিত করেন। সঠিক উত্তরটি হবে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেন। 2এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 5টি। এখানে প্রতি প্রশ্নের মান 1 করে। 2এর দাগের ক, ঠিক না ভুল লেখো। বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত। উত্তর হবে ভুল, বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল পালি। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। শকরাজ রুদ্রদমনের সম্পর্কে জানাবার সবথেকে গুরুত্বপূর্ণ ড্যাশ শিলালেখ। উত্তর হবে শকরাজ রুদ্রদমনের সম্পর্কে জানবার সবথেকে গুরুত্বপূর্ণ জুনাগড় শিলালেখ। পরের প্রশ্ন, সকলোত্তর পথনাথ কাকে বলে? উত্তর হবে সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনকে বলে। পরের প্রশ্ন, আদি বৈদিক সমাজে কোন ধাতুর ব্যবহার ছিল না বলে জানা যায়? উত্তর হবে আদি বৈদিক সমাজে লোহার ব্যবহার ছিল না বলে জানা যায়। পরের প্রশ্ন, জৈনদের শেষ 2 তীর্থঙ্করের নাম কি কি? উত্তর হবে জৈনদের শেষ 2 তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। পরের প্রশ্ন, নৃপতি কথার অর্থ কি? উত্তর হবে নৃপতি কথার অর্থ রাজা। পরের প্রশ্ন, কবে থেকে শকাব্দ গণনা শুরু হয়? উত্তর হবে 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়। 3এর দাগ, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে প্রতি প্রশ্নের মান 2 করে। 3এর দাগের ক, আর্য সত্য কাকে বলে? উত্তরটা দেখো, গৌতম বুদ্ধ তার শিষ্যদের কাছে মানব জীবনের দুঃখের কারণ ব্যাখ্যা করেন। দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম বুদ্ধ 4টি মূল উপদেশ দেন। তার প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। পরের প্রশ্ন, খ, তীর্থঙ্কর বলতে কি বোঝো? উত্তরটা দেখো, ভারতীয় উপমহাদেশে প্রচলিত নবধর্মগুলির মধ্যে জৈন ধর্ম ছিল অন্যতম। এই ধর্মের প্রচারকদের বলা হতো তীর্থঙ্কর। জৈন ধর্ম অনুযায়ী মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। তাদের মধ্যে শেষ 2 জন তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ ও মহাবীর। 4এর দাগ, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতি প্রশ্নের মান 3 করে। 4এর দাগের ক, টিকা লেখো, ষোড়শ মহাজন পদ। উত্তরটা দেখো, ভূমিকা: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজন পদের অস্তিত্ব দেখা যায় সেগুলিকে একসাথে বলা হয় ষোড়শ মহাজন পদ। জৈন ও বৌদ্ধ সাহিত্যে এই মহাজন পদগুলির আলোচনা পাওয়া যায়। পরের পয়েন্ট, উপাদান: মূলত বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন গ্রন্থ
ভগবতী সূত্র থেকে ষোড়শ মহাজনপদগুলির কথা জানা যায়। পরের পয়েন্ট, ষোড়শ মহাজনপদ। 16টি মহাজনপদ হল কাশী, কৌশল, অঙ্গ, মগধ, ব্রিজি বা বজ্জি, মল্ল বা মালব, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অবন্তী, গান্ধার, কম্বোজ এবং অসমক। মহাজনপদগুলির মধ্যে বিরোধ লেগেই থাকত। একে অন্যের রাজ্য জয় করে তারা তাদের রাজ্যের সীমানা বৃদ্ধি করতে চাইত। উপসংহার, পরবর্তীকালে 16টি মহাজনপদের মধ্যে কৌশল, অবন্তী, মগধ ও বৎস এই 4টি মহাজনপদ বিশেষ শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে মগধকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য তৈরি হয়। পরের প্রশ্ন, অশোকের ধর্ম সম্পর্কে লেখো। উত্তরটা দেখো। অশোক কলিঙ্গ যুদ্ধের পর প্রজাদের মধ্যে ধর্মনীতি প্রচার করেন। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মের বেশ কিছু মিল থাকলেও এটি কোনো বিশেষ ধর্ম ছিল না। ধর্মের মূল কথা, অশোকের ধর্মে কতগুলি সামাজিক আচরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মূলে ছিল অহিংসা, প্রাণী হত্যা বন্ধ, দয়া, দান, সত্য কথা বলা, গুরুজনদের মেনে চলা প্রভৃতি। এর মাধ্যমে অশোক প্রজাদের সন্তানতুল্য মনে করতেন। উদ্দেশ্য, অশোকের ধর্মের মুখ্য উদ্দেশ্য ছিল মানুষের পারিবারিক ও সমাজ জীবনের উন্নতি সাধন। 5-এর দাগ, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য 5 নম্বর থাকবে। 5-এর দাগের ক, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটা দেখো। ভূমিকা, গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত আনুমানিক 335 খ্রিস্টাব্দে গুপ্ত সিংহাসনে বসেন। এলাহাবাদ প্রশস্তি থেকে তার সাম্রাজ্য বিস্তারের নানা তথ্য পাওয়া যায়। প্রথমে পয়েন্ট করবে সমুদ্রগুপ্তের উত্তর ভারত জয়। সমুদ্রগুপ্ত উত্তর ভারত বা আর্যাবতের 9 জন রাজাকে পরাজিত করেছিলেন। এই সব রাজ্যগুলি তিনি সরাসরি গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। পরের পয়েন্ট, সমুদ্রগুপ্তের দাক্ষিণাত্য বিজয়। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। পরে অবশ্য তিনি তাদের রাজত্ব ফিরিয়ে দেন। এইভাবে তিনি সুদূর দক্ষিণে তামিলনাড়ু উত্তর পূর্ব অংশ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেন। পরের পয়েন্ট, অরণ্য রাজ্যগুলির উপর প্রাধান্য প্রতিষ্ঠা। সমুদ্রগুপ্ত অরণ্য বা আটবিক রাজ্যগুলিতেও প্রাধান্য প্রতিষ্ঠা করেছিলেন। এর ফলে পূর্ব রাঢ় থেকে পশ্চিমে গঙ্গা উপত্যকার উপরের অংশ পর্যন্ত গুপ্ত শাসন ছড়িয়ে পড়ে। এইভাবে প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশে সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন।